হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এমএস বায়োগাইড। আজকে আমরা পড়ছি সম্পূর্ণ একটা নতুন ফাইলাম, আমাদের আপ টু ফাইলাম ইকানোডার্মাটা, অর্থাৎ যে সমস্ত ইনভার্টিবেট ফাইলামগুলো রয়েছে সেগুলো আমাদের পড়া হয়ে গেছে। আমরা পড়ে নিয়েছি ক্লাস 11 বায়োলজি যে এনসিআরটি বই রয়েছে সেখান থেকে আমরা বেঙ্গলিতে এক্সপ্লেন করে পড়ে নিয়েছি এবং জেনারেল ক্যারেক্টার্সও পড়ে নিয়েছি। তো সেই সমস্ত ভিডিও রয়েছে প্লেলিস্টে গিয়ে তোমরা অবশ্যই দেখে নেবে। আর আজকে আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে ফাইলাম হেমিকর্ডাটা। তো এর জেনারেল ক্যারেক্টার্স আমরা পড়বো। তো ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কেমন লাগলো কমেন্ট করে জানাবে, এবং চ্যানেলে যদি নতুন থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে এবং নোটিফিকেশন অল করবে, যাতে করে আমার ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সহজেই পৌঁছে যায় এবং এই ধরনের ভিডিও তোমরা পরবর্তীতে পেতে থাকো। তো চলো আমরা পড়ে নিই এর জেনারেল ক্যারেক্টার, যেটা হচ্ছে ফাইলাম হেমিকর্ডাটা, যেটা হচ্ছে একটা ইনভার্টিবেট ফাইলাম। তো এই যে হেমিকর্ডাটা যে ফাইলামটা হচ্ছে কি includes about 130 known species and Balanoglossus is the finest example of phylum Hemichordata। তো এখানে যে ইমেজটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা ব্যালানোগ্লোসাসের ইমেজ, এবং ব্যালানোগ্লোসাস হচ্ছে কি এই ফাইলামের কি সবথেকে গুরুত্বপূর্ণ একটা এক্সাম্পল, এবং এই এর যে জেনারেল ক্যারেক্টার অর্থাৎ ব্যালানোগ্লোসাসের জেনারেল ক্যারেক্টার সেগুলোই হচ্ছে ইম্পর্টেন্ট ক্যারেক্টার এই ফাইলামের জন্য। তো প্রথমেই আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি হ্যাবিটেট জানবো। আমরা একটা সিরিজ মেনটেন করি এবং সিরিজ মেনটেন করে পড়লে আমাদের কিন্তু সমস্ত বিষয়টা মনে থাকবে খুব সহজে এবং কনসেপ্টটাও ক্লিয়ার হবে। তো প্রথমেই জানবো যেটা হচ্ছে হ্যাবিটেট সম্বন্ধে, এবং এইভাবে কিন্তু তোমরা লক্ষ্য করবে এনসিআরটির বইতেও কিন্তু এইভাবে সিরিজ মেনটেন করেই কিন্তু বিষয়গুলো দেওয়া রয়েছে। এদের হ্যাবিটেট কি, এরা হচ্ছে এক্সক্লুসিভলি মেরাইন। তো যে সমস্ত ইনভার্টিবেট ফাইলাম আমরা এখন পর্যন্ত পড়া হয়ে গেছে আমাদের, তাদের মধ্যে এক্সক্লুসিভলি মেরাইন কাদেরকে পড়েছি? এক্সক্লুসিভলি মেরাইন প্রথম পড়েছি তারা হচ্ছে কি যে প্রথম যারা হচ্ছে তারা হচ্ছে কি টিনোফোরা, সমস্ত টিনোফোরা হচ্ছে কি এক্সক্লুসিভলি মেরাইন। তারপর হচ্ছে ইকানোডার্মাটা, সমস্ত ইকানোডার্মস তারা হচ্ছে এক্সক্লুসিভলি মেরাইন। এরপর আমরা দেখতে পাচ্ছি যে হেমিকর্ডেটরাও হচ্ছে এক্সক্লুসিভলি মেরাইন, শুধুমাত্র সমুদ্রে এদেরকে পাওয়া যায়, হেমিকর্ডেটদেরকে পাওয়া যায়, অর্থাৎ এদের হ্যাবিটেট হচ্ছে এক্সক্লুসিভলি মেরাইন। আর এরা হচ্ছে সলিটারি অর কলোনিয়াল আর মোস্টলি টিউবিকুলাস অর্থাৎ এদের যে নেচারটা সেটা হচ্ছে বারোয়িং নেচার। টিউবিকুলাস অর্থাৎ এরা গর্ত করে সমুদ্রের যে মাটিতে গর্ত করে সেই গর্তের মধ্যে টিউবের মধ্যে এরা বসবাস করছে। এদের নেচারটা হচ্ছে বারোয়িং নেচার এবং এরা এই গর্তের মধ্যে বসবাস করে বলে এদেরকে বলা হয় টিউবিকুলাস। আর এদের যে প্রোবোসিসটা রয়েছে সেটা হচ্ছে কি এদের এই গর্ত খুঁড়তে কিন্তু অনেকটা এদেরকে সাহায্য করে। এরা গর্তের মধ্যেই বসবাস করে এবং গর্তের মধ্যে এরা প্রোটেক্টেড থাকে এবং সারাটা জীবন গর্তের মধ্যেই কিন্তু এরা কাটায়, হার্ডলি গর্তের বাইরে এরা বের হয়। এরপরে আমরা জানবো এদের বডি অর্গানাইজেশন। তো বডি অর্গানাইজেশন যেটা হচ্ছে অর্গান লেভেল অফ বডি অর্গানাইজেশন, অর্থাৎ এদের শরীরে যে সমস্ত অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে সেগুলো হচ্ছে কি অর্গান লেভেলে হচ্ছে। প্রত্যেকটা ফাংশন পারফর্ম করার জন্য এদের নির্দিষ্ট অর্গান থাকছে। এদের জার্ম লেয়ার কি, এদের জার্ম লেয়ার হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিক। তো আমরা জার্ম লেয়ার আমাদের ট্রিপ্লোব্লাস্টিক কোথা থেকে শুরু হয়েছে অবশ্যই মনে রাখতে হবে যে প্ল্যাটিহেলমিনথিস থেকে আমাদের শুরু হয়ে গেছে ট্রিপ্লোব্লাস্টিক জার্ম লেয়ার। এখান থেকেও কিন্তু নিটে কোয়েশ্চেন আসে, তোমরা দেখলে বুঝতে পারবে কোয়েশ্চেন যদি তোমরা দেখে থাকো নিটের কোয়েশ্চেন, সেখানে দেখবে যে জার্ম লেয়ার থেকেও কিন্তু কোয়েশ্চেন আসে। তো এরা হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিক, অর্থাৎ এদের স্পার্ম ওভা ফার্টিলাইজ হওয়ার পরে যে কোষ বিভাজিত হতে থাকে, মাইটোটিক ডিভিশন হতে থাকে এবং অনেকগুলো সেল উৎপন্ন হয়, আর সেলগুলো অ্যাগ্রিগেট হয়ে তিনটে লেয়ার তৈরি করে, সেলের লেয়ার তৈরি করে, সেটা হচ্ছে কি ট্রিপ্লোব্লাস্টিক লেয়ার বলা হচ্ছে। আর এই ট্রিপ্লোব্লাস্টিক লেয়ারগুলো কী কী? ট্রিপ্লোব্লাস্টিক লেয়ার হচ্ছে তিনটের মধ্যে কী কী রয়েছে, একটা হচ্ছে কি একটা হবে 1 নম্বর হবে একটোডাম, 2 নম্বর হবে মেসোডাম, আর 3 নম্বর হবে এন্ডোডাম। তো এই তিনটে লেয়ার থাকছে এদের জার্ম লেয়ার ট্রিপ্লোব্লাস্টিক, তাই এদের জার্ম লেয়ার হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিক। এরপরের যে ক্যারেক্টার হচ্ছে সেটা হচ্ছে সিমেট্রি। তো এদের যে সিমেট্রি সেটা হচ্ছে কি বাইল্যাটারাল সিমেট্রি। বাইল্যাটারাল সিমেট্রির কথার অর্থ কি, যে এদের শরীরকে যদি আমরা মাঝ বরাবর যদি লংগিচুডিনাল সেকশনে কাটি, লংগিচুডিনাল সেকশনে যদি এদের শরীরকে আমরা কাটি, তাহলে আমরা রাইট অ্যান্ড লেফট ইকুয়াল দুটো হাফ পাবো। তো এটাই হচ্ছে সিমেট্রি। তো সিমেট্রি রেডিয়াল সিমেট্রি হয়, বাইল্যাটারাল সিমেট্রি হয়, বাইরেডিয়াল সিমেট্রি হয়। তো সিমেট্রির একটা ভিডিও রয়েছে, সেখানে খুব সুন্দর করে বোঝানো রয়েছে, তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারো সিমেট্রি কত ধরনের হয়। এদের ক্ষেত্রে সিমেট্রি হচ্ছে বাইল্যাটারাল সিমেট্রি।
আর এদের যে সিলোমটা হচ্ছে এন্টেরোসিলিক টাইপ। সিলোম যাদের সিলোমেট অ্যানিমাল হয় তাদেরকে ইউসিলোমেট বলা হয়, আর সিলোম হচ্ছে এন্টেরোসিলোম টাইপ হতে পারে, সাইটোসিলোম টাইপ হতে পারে। তো এদের ক্ষেত্রে যে সিলোম সেটা হচ্ছে এন্টেরোসিলোম, যেটা হচ্ছে ইকানোডাউন্সদের ক্ষেত্রেও কিন্তু আমরা পড়েছি এন্টেরোসিলোম, আর এরাও হচ্ছে এন্টেরোসিলিক টাইপ, এদের সিলোমটা হচ্ছে এন্টেরোসিলোম। এদের যে বডি শেপটা কি, বডি শেপটা হচ্ছে ওয়ার্ম লাইক, অনেকটা কেঁচোর মতো দেখতে হয়। তো কিন্তু এরা কেঁচো না, কেঁচোদের থেকে অনেকটাই উন্নত কিন্তু প্রাণী। এদের বডি হচ্ছে কি সফট, খুবই নরম এদের বডি, খুবই সফট এবং ভঙ্গুর, ফ্র্যাজাইল এদের বডি। বেশি টানাটানি করলে এদেরকে যখন টিউব থেকে বের করা হয় তো তখন এদের শরীরটা ভেঙে যেতে পারে। তো এরা হচ্ছে ফ্র্যাজাইল, আর এদের শরীর হচ্ছে আনসেগমেন্টেড, ইলংগেটেড, লম্বা, একদম কেঁচোর মতো, সাপের মতো লম্বা, আর ওয়ার্ম লাইক, যেমন হচ্ছে আর্থওয়ার্মের মতো এদের অনেকটা দেখছে। তাহলে বডি ইলংগেটেড, ওয়ার্ম লাইক। আর এদের যে বডিটা সেটা হচ্ছে টিপিক্যালি ডিভাইডেড ইন্টু 3 ডিস্টিংক্ট রিজিয়ন। 3টে ডিস্টিংক্ট রিজিয়নে এদের বডিটা কিন্তু ডিভাইডেড থাকে। 3টে ডিস্টিংক্ট রিজিয়ন, কী 3টে সেই ডিস্টিংক্ট রিজিয়ন, সেটা হচ্ছে কি যে প্রোবোসিস, এদের প্রোবোসিস, কোলার অ্যান্ড ট্রাঙ্ক। এখানে একটা ইমেজ আছে, সেই ইমেজটা দেখলে তোমরা বুঝতে পারবে, এদের বডির ডিভিশনটা তোমরা ভালো করে বুঝতে পারবে। এখানে এটা হচ্ছে একটা ব্যালানোগ্লোসাসের ইমেজ। ব্যালানোগ্লোসাসের আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই রিজিয়নটা, এটা হচ্ছে এদের প্রোবোসিস রিজিয়ন। এই প্রোবোসিস রিজিয়নটা অনেকটা জিভের মতো দেখতে বলে এটাকে টাং ওয়ার্মও বলা হয়, এদেরকে টাং ওয়ার্ম বলা হয়। এদের আরেকটা নাম হচ্ছে কি যে একর্ন ওয়ার্মও বলা হয় এদেরকে, এই ব্যালানোগ্লোসাসকে। তো এই টাঙের মতো, প্রোবোসিসটা অনেকটা টাঙের মতো দেখতে, অর্থাৎ জিভের মতো স্ট্রাকচার বলে এদেরকে টাং ওয়ার্মও বলা হয়। তো এদের যে 3টে ডিভিশন সেটা হচ্ছে কি, একটা হচ্ছে প্রোবোসিস, একটা হচ্ছে কোলার রিজিয়ন, এটা হচ্ছে এদের কোলার রিজিয়ন, আর বাকি যে অংশটা সেটা হচ্ছে কি যে সেটা হচ্ছে কি যে এদের ট্রাঙ্ক রিজিয়ন। তো এই জায়গাটা হচ্ছে এদের প্রোবোসিস, এখানটা হচ্ছে এদের কোলার, আর বাকি অংশটা হচ্ছে এদের ট্রাঙ্ক। তাহলে এদের শরীর মেনলি ডিভিজিবল ইন্টু কি, এদের বডিটা মেনলি ডিভিজিবল ইন্টু প্রোবোসিস, কোলার অ্যান্ড ট্রাঙ্ক রিজিয়ন। এরপর আমরা চলে যাবো এদের বডি ওয়াল। তো এদের যে বডি ওয়ালটা খুবই সিম্পল, বডি ওয়ালটা হচ্ছে শুধুমাত্র এপিডার্মিস দ্বারা গঠিত এদের বডি ওয়াল। তো এখানে এই নোটসগুলো ইংলিশে থাকলেও তোমরা কিন্তু এখান থেকে বেঙ্গলিতে নোটস বানিয়ে নিতে পারো, এবং এই যে ইনফরমেশন এগুলো সবই কিন্তু এনসিইআরটি থেকে নেওয়া হয়েছে। তো তোমাদের চিন্তার কোনো কারণ নেই যে এই যে এখানে যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলোর সোর্স কী। তো এগুলো এখান থেকে কিন্তু তোমরা বেঙ্গলিতেও নোটস বানিয়ে নিতে পারো যারা বেঙ্গলি মিডিয়ামের রয়েছে। তো বডি ওয়াল এদের কী হচ্ছে, বডি ওয়াল সিঙ্গেল লেয়ার, এদের বডি ওয়াল অফ আ সিঙ্গেল লেয়ার এপিডার্মিস শুধু থাকছে, আর এপিডার্মিসের মধ্যে মিউকাস গ্ল্যান্ড থাকে, আর কোনো এদের কি মিউকাস গ্ল্যান্ড থাকে, কোনো ডার্মিস থাকে না। এদের এপিডার্মিসের মধ্যে মিউকাস গ্ল্যান্ড সেলস থাকে, সিলিয়েটেড কালামনার সেলস থাকে। আর এই এপিডার্মিসের মধ্যে গ্ল্যান্ড সেল থাকার জন্য কি হচ্ছে, এদের বডিটা গ্ল্যান্ড সেল কি মিউকাস সিক্রেট করে। এদের যে গ্ল্যান্ড সেলটা, এদের এপিডার্মিসের মধ্যে যে মিউকাস গ্ল্যান্ড সেল থাকে সেগুলো হচ্ছে কি মিউকাস সিক্রেট করে, তার জন্য এদের বডিটা অনেকটা চিপচিপে টাইপের, পিচ্ছিল টাইপের হয়ে থাকে এই মিউকাসের জন্য। এদের বডি ওয়ালের যেটা হচ্ছে মিউকাস গ্ল্যান্ড সেল থাকে। এদের যে এন্ডোস্কেলিটন সম্বন্ধে আমরা জানবো, তো এদের নির্দিষ্ট কিন্তু স্কেলিটাল সিস্টেম কিন্তু কিছুই থাকে না, কিন্তু এদের শরীরে যে স্টিফ স্ট্রাকচারটা থাকে যেটা হচ্ছে প্রোবোসিসের মধ্যে থাকে, যেটা হচ্ছে স্টোমোকড। তো স্টোমোকডকে এদের একটা স্কেলিটন হিসাবে ধরা হয়, কিন্তু সেটা অ্যাকচুয়ালি কিন্তু কোনো স্কেলিটন না, কোনো বোনই, কোনো কার্টিলেজিনাস স্ট্রাকচার এদের মধ্যে পাওয়া যায় না। হেমিকর্ডেট হ্যাজ নো ডেফিনেট এন্ডোস্কেলিটন অফ বোন অর কার্টিলেজ, কোনো বোন এবং কার্টিলেজের কোনো এন্ডোস্কেলিটন কিন্তু থাকছে না। এদের যে বাক্কাল ডাইভার্টিকুলা যেটা হচ্ছে স্টোমোকড, অবশ্যই মনে রাখবে যেটা হচ্ছে স্টোমোকড, তার আরেকটা নাম হচ্ছে কি বাক্কাল ডাইভার্টিকুলা, যেটা প্রোবোসিসের মধ্যে থাকে। সেটা হচ্ছে কি, এটা একটা স্টিফ স্ট্রাকচার, স্টোমোকড প্রেজেন্ট অ্যাজ স্টিফ স্ট্রাকচার। এটাকেই কিন্তু এদের স্কেলিটন হিসাবে ধরা যেতে পারে, যদিও এটা কিন্তু কোনো স্কেলিটন না, এটা শুধুমাত্র এদের স্টিফ স্ট্রাকচার। আর এই স্টিফ স্ট্রাকচারটা থাকার জন্য কিন্তু এই স্টোমোকডকে আগে নোটোকডের সাথে ভাবা হতো যে এটা নোটোকড। তো সেই জন্য এদেরকে
হেমিকর্ডাটা নাম দেওয়া হয়েছে এবং এদেরকে আগে অ্যাজ এ সাবফাইলাম কর্ডাটার মধ্যে রাখা হয়েছিল, কিন্তু বর্তমানে সেটা হয় না। বর্তমানে তো এটা একটা ইনভার্টিব্রেট ফাইলাম হিসাবে ধরা হয়। তো হেমিকর্ডাটা যে নামটা সেটা এসেছে কোথা থেকে, যে হেমি কথার অর্থ হচ্ছে হাফ আর কর্ডাটা কথার অর্থ তো আমরা জানি, তাহলে হাফ কর্ডেড। যেহেতু এদের স্টোমোকর্ডটা শুধুমাত্র প্রোবোসিসের মধ্যে থাকে সেজন্য এদের নামটা দেওয়া হয়েছিল পূর্বে যে হেমিকর্ডাটা অর্থাৎ হাফ কর্ডাটা, কিন্তু বর্তমানে তো এটা একটা ইনভার্টিব্রেট ফাইলাম। তো এটা হলো এদের এন্ডোস্কেলিটন, যেটা কোনো এন্ডোস্কেলিটনই থাকছে না, শুধুমাত্র স্টোমোকর্ড থাকছে, যেটার আরেকটা নাম হচ্ছে বাক্কাল ডায়াভার্টিকুলা, যেটা প্রোবোসিসের মধ্যে থাকছে। আমরা যেটা দেখলাম যে টাং লাইক স্ট্রাকচার যেটা শরীরের সম্মুখ ভাগে রয়েছে তার মধ্যে থাকছে স্টোমোকর্ডটা বা বাক্কাল ডায়াভার্টিকুলাম। এরপর আসবো এদের ডাইজেস্টিভ সিস্টেম। এদের ডাইজেস্টিভ সিস্টেম খুবই সিম্পল কিন্তু কমপ্লিট। নির্দিষ্ট মাউথ আছে, অ্যানাস আছে, অর্থাৎ টিউব উইদিন টিউব বডি স্ট্রাকচার, বডি প্ল্যান এদের টিউব উইদিন টিউব প্ল্যান। আর এদের যে ডাইজেস্টিভ সিস্টেমটা সেটা হচ্ছে কি ডাইজেস্টিভ টিউব কমপ্লিট স্ট্রেট আর ইউ শেপেড, যেটা হচ্ছে স্ট্রেট হতে পারে অথবা ইউ শেপেড হতে পারে। আর এদের যে ফোর গাটটা অর্থাৎ এদের এলিমেন্টারি সিস্টেমের যে সামনের যে ভাগটা সেটা কি তৈরি করছে, হলো বাক্কাল ডায়াভার্টিকুলাম ইন্টু প্রোবোসিস, আর্লিয়ার কনসিডার্ড অ্যাজ নোটোকাট। অর্থাৎ এদের এলিমেন্টারি কানালের সম্মুখ ভাগটা সেটা হচ্ছে কি বাক্কাল ডায়াভার্টিকুলাম তৈরি করছে, যেটা প্রোবোসিসের মধ্যে থাকছে। আর এদের যে ফিডিং মোডটা হচ্ছে কি সিলিয়ারি ফিল্টার ফিডার, অর্থাৎ এরা ছেঁকে খাদ্য গ্রহণ করে এবং যেটা এরা খেতে চায় শুধুমাত্র সেই খাদ্যটাকে এরা গ্রহণ করে, বাকি কিন্তু খায় না। তো এরা হচ্ছে ফিল্টার ফিডার, সিলিয়ারি ফিল্টার ফিডার। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ব্যালানোগ্লোসাসের একটা প্রোবোসিস অঞ্চলের একটা ইমেজ। এখানে আমরা দেখতে পাচ্ছি যখন এরা গর্তের মধ্যে থাকে তখন জল ওপর দিয়ে এদের গর্তের ওপর দিয়ে যখন প্রবাহিত হয় সেখান থেকে ছোট ছোট মাইক্রো পার্টিকেল, যেটা খুবই ছোট ছোট, যেটা মাইক্রো অর্গ্যানিজম, সেগুলো কি হয়, সেগুলোকে এরা হচ্ছে এদের যে সিলিয়ারি অর্গ্যান রয়েছে, সিলিয়ারি অর্গ্যান, এখানে আমরা দেখতে পাচ্ছি সিলিয়ারি অর্গ্যান আছে এদের প্রোবোসিসের এই গোড়ার অঞ্চলে। এই সিলিয়ারি অর্গ্যান প্রিওরাল সিলিয়ারি অর্গানের সাহায্যে এরা ছেঁকে নিচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফুড পার্টিকেল এখান দিয়ে এই অঞ্চল দিয়ে যখন প্রবাহিত হচ্ছে সেখান থেকে এরা ছেঁকে নিচ্ছে এবং সেটাকে খাদ্য হিসেবে গ্রহণ করছে। তো অবশ্যই এদের মনে রাখতে হবে যে হেমিকর্ডের যারা তারা হচ্ছে কি যে সিলিয়ারি ফিল্টার ফিডার, এরা হচ্ছে ফিল্টার ফিডার। এরপরে যে ক্যারেক্টার যেটা হচ্ছে সার্কুলেটরি সিস্টেম। তো সার্কুলেটরি সিস্টেম হচ্ছে কি, সার্কুলেটরি সিস্টেম এদের ক্ষেত্রে কিন্তু ওপেন টাইপ অফ সার্কুলেটরি সিস্টেম। কর্ডেটদের ক্ষেত্রে আমরা কি দেখি, যেটা হচ্ছে ক্লোজ টাইপ অফ সার্কুলেটরি সিস্টেম, এদের ক্ষেত্রে হচ্ছে ওপেন টাইপ অফ সার্কুলেটরি সিস্টেম। আমরা ইনভার্টিব্রেট যে সমস্ত ফাইলাম রয়েছে তাদের ক্ষেত্রে আমরা জেনারেলি কি দেখি যে সার্কুলেটরি সিস্টেম হচ্ছে ওপেন টাইপ, কিন্তু যে ফাইলাম যেটা মোলাস্কা রয়েছে, মোলাস্কার ক্ষেত্রে কিছু মোলাস্কা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ক্লোজ টাইপ অফ সার্কুলেটরি সিস্টেমও দেখা যায়, কিন্তু বেশিরভাগই হচ্ছে ওপেন টাইপ অফ সার্কুলেটরি সিস্টেম। তাহলে হেমিকর্ডেটদের ক্ষেত্রে ওপেন টাইপ অফ সার্কুলেটরি সিস্টেম দেখা যাচ্ছে। আর এদের যে হার্টটা তার পজিশনটা কি হচ্ছে ডরসাল পজিশন, অর্থাৎ ডরসাল হার্ট থাকছে, এদের যে হার্টটা সেটা হচ্ছে ডরসাল পজিশনে থাকছে। আর এদের কি দেখা যাচ্ছে, টু লংগিটিউডিনাল ভেসেল দেখা যাচ্ছে, ব্লাড ভেসেল, যেটা টু লংগিটিউডিনাল ব্লাড ভেসেল দেখা যাচ্ছে, যেটা হচ্ছে ডরসাল আর একটা হচ্ছে ভেন্ট্রাল। তো এদের যে ব্লাডে সেরকম কিন্তু কোনো রেসপিরেটরি পিগমেন্ট কিন্তু সেই হিসাবে কিন্তু দেখা যায় না। তো এদের যে সার্কুলেটরি সিস্টেম সেটা হচ্ছে খুবই সিম্পল টাইপ। এরপর আমরা যাবো এদের রেসপিরেটরি সিস্টেম। তো রেসপিরেশনে হেল্প করে কি, এদের হচ্ছে যে ফ্যারিঞ্জিয়াল যে এদের গিল স্লিটস থাকে, তো গিল স্লিটসগুলো কি হচ্ছে এদের হচ্ছে রেসপিরেশনে হেল্প করছে। ডরসাল ল্যাটারাল ফ্যারিঞ্জিয়াল গিল স্লিটস থাকছে, এদের থাকছে ডরসাল ল্যাটারাল ফ্যারিঞ্জিয়াল গিল স্লিটস। এদের যে গিল স্লিটসগুলো হচ্ছে ডরসাল পজিশনে, অর্থাৎ ডরসাল সাইডে ল্যাটারালি প্রেজেন্ট থাকছে ফ্যারিঞ্জিয়াল গিল স্লিটস। আর এদের যে গিল স্লিটসের নাম্বার সেটা হচ্ছে স্পিসিস টু স্পিসিস ভ্যারি করে, কোথাও ওয়ান পেয়ার থাকছে, ওয়ান পেয়ার থেকে সেভারাল পেয়ার থাকে এই গিল স্লিট, যেটা হচ্ছে এদের রেসপিরেশনে হেল্প করছে। আর এদের যে এক্সক্রিশনে হেল্প করছে সেটা হচ্ছে এক্সক্রিটরি অর্গান, যেটা সেই এক্সক্রিটরি অর্গানটা হচ্ছে এদের প্রোবোসিসের মধ্যে থাকে, এদের এক্সক্রিটরি অর্গান। এই এক্সক্রিশন
কিভাবে হচ্ছে এক্সক্রিশন বাই আ সিঙ্গল প্রোবোসিস গ্ল্যান্ড অর গ্লোমেরুলাস কানেক্টেড টু ব্লাড ভেসেল। এদের প্রোবোসিসের মধ্যে থাকছে প্রোবোসিস গ্ল্যান্ড, যেটাকে গ্লোমেরুলাসও বলা হচ্ছে। এই গ্লোমেরুলাস বা প্রোবোসিস গ্ল্যান্ড অবশ্যই তোমরা মনে রাখবে, এদের কি থাকছে প্রোবোসিস গ্ল্যান্ড, যেটা আর একটা নাম হচ্ছে গ্লোমেরুলাস, যেটা থাকছে এদের প্রোবোসিসের মধ্যে। এই প্রোবোসিসের মধ্যে এই যে গ্লোমেরুলাসটা সেটা হচ্ছে এদের এক্সক্রিশনে অর্থাৎ রেচনে সাহায্য করছে, আর এটা হচ্ছে ব্লাড ভেসেলের সাথে যুক্ত থাকে। এই গ্লোমেরুলাস বা প্রোবোসিস গ্ল্যান্ড সেখান থেকে এদের রেচন পদার্থ এরা ছেঁকে নেয় এবং এদের রেচনে সাহায্য করে। এদের যে নার্ভাস সিস্টেম, এদের নার্ভাস সিস্টেম কিন্তু খুবই সিম্পল। এদের নার্ভাস সিস্টেম অনেকটা হচ্ছে ইকাইনোডার্মসদের মতো। এদের যে নার্ভাস সিস্টেমটা, এদের নার্ভাস সিস্টেম খুবই প্রিমিটিভ টাইপ। আর এদের শরীরে কি থাকে নার্ভাস সিস্টেম যেটা, সেটা হচ্ছে নার্ভ প্লেক্সাস হিসাবে থাকে। অর্থাৎ এদের একটা নার্ভের যে সেলগুলো থাকে সেই নার্ভ সেলগুলো লেয়ার তৈরি করে, যেটাকে বলা হচ্ছে প্লেক্সাস। নার্ভ সেলগুলো লেয়ার তৈরি করছে এবং সেটাই নার্ভ যে লেয়ার তৈরি করে নার্ভ ফাইবার তৈরি করছে, সেটাকেই বলা হচ্ছে নার্ভ প্লেক্সাস। নার্ভাস সিস্টেম প্রিমিটিভ কনসিস্টিং মেনলি অফ আ সাব এপিডার্মাল নার্ভ প্লেক্সাস। অর্থাৎ এপিডার্মিসের নিচে এই যে এদের নার্ভাস সিস্টেমটা থাকছে নার্ভ প্লেক্সাস হিসাবে, অর্থাৎ নার্ভ সেলের লেয়ার হিসাবে থাকছে এদের নার্ভাস সিস্টেম। খুবই সিম্পল এদের নার্ভাস সিস্টেম, অনেকটা এদের সিলেন্ট্রেটদের ক্ষেত্রে যেমন এদের ইকাইনোডার্মসদের ক্ষেত্রে যে নার্ভাস সিস্টেম দেখা যায়, এদের নার্ভাস সিস্টেমও ঠিক সেই ধরনের, খুবই সিম্পল টাইপ। আর এদের যে রিপ্রোডাকশনটা কি হচ্ছে, রিপ্রোডাকশন হচ্ছে এদের সেক্সুয়াল রিপ্রোডাকশন। অবশ্যই এরা উন্নত ধরনের ইনভার্টিভেট, এদের সেক্সুয়াল রিপ্রোডাকশন দেখা যায়। সেক্সুয়াল রিপ্রোডাকশন কথার অর্থ হচ্ছে কি যে স্পার্ম ওভার মিলনে এদের ফার্টিলাইজেশন হয়, অর্থাৎ স্পার্ম ওভাকে ফার্টিলাইজ করে। আর এদের যে ফার্টিলাইজেশন সেটা হচ্ছে কি এক্সটার্নাল ফার্টিলাইজেশন হয়। এদের যে সেক্সেস হয় সেটা হচ্ছে সেপারেট, অর্থাৎ এরা হার্মাফ্রোডাইটিক হয় না। এদের সেক্সেস সেপারেট, অর্থাৎ মেল ফিমেল আলাদা আলাদা হয়। মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম আলাদা আলাদা বডিতে থাকে। আর এদের যে ফার্টিলাইজেশনটা সেটা হচ্ছে এক্সটার্নাল হয়, অর্থাৎ মেল এবং ফিমেল উভয়ে এদের রেসপেক্টিভ ওভাকে, রেসপেক্টিভ গ্যামেটকে জলের মধ্যে ছেড়ে দেয় এবং জলের মধ্যেই ফার্টিলাইজেশন হয়। আর এদের যে ডেভেলপমেন্ট সেটা ডাইরেক্ট হতে পারে অথবা ইনডাইরেক্ট হতে পারে। তো ডেভেলপমেন্ট যখন ইনডাইরেক্ট হয়, আমরা জানি যে ডেভেলপমেন্ট যখন ইনডাইরেক্ট হয় তখন তার মধ্যে নির্দিষ্ট একটা লার্ভা দশা কিন্তু ইনভলভ থাকে। নির্দিষ্ট লার্ভা দশা, এদের ক্ষেত্রে যে লার্ভা দশাটা থাকে অবশ্যই তোমরা মনে রাখবে, যেটা হচ্ছে হেমিকর্ডেটদের ক্ষেত্রে যে লার্ভা দশা সেটা হচ্ছে কি টর্নারিয়া লার্ভা। ডেভেলপমেন্ট ডাইরেক্ট আর ইনডাইরেক্ট উইথ আ ফ্রি সুইমিং টর্নারিয়া লার্ভা। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে টর্নারিয়া লার্ভার একটা ইমেজ। তো ইমেজ দেখেও কিন্তু তোমরা অবশ্যই মনে রাখতে পারবে, তোমাদের সুবিধে হবে। তোমরা পড়ার সাথে সাথে যারা অবশ্যই জানো যে বায়োসায়েন্সে কিন্তু ইমেজ অনেক গুরুত্বপূর্ণ বায়োসায়েন্স পড়ার ক্ষেত্রে। তো তোমরা ইমেজগুলো দেখে কিন্তু অনেকটাই মনে রাখতে পারবে, তো সেই জন্যই ইমেজগুলো দেওয়া। এটা হচ্ছে টর্নারিয়া লার্ভার একটা ইমেজ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে টর্নারিয়া লার্ভার মেটামরফোসিস হচ্ছে, কীভাবে আস্তে আস্তে টর্নারিয়া লার্ভা এখানে ব্যালানোগ্লোসাস তৈরি করছে, যে একটা মেটামরফোসিসের ইমেজ। এটা হচ্ছে টর্নারিয়া লার্ভা। তো টর্নারিয়া লার্ভা হচ্ছে কি যে হেমিকর্ডেটদের ক্ষেত্রে এদের লার্ভাল ফর্ম। এদের ডেভেলপমেন্ট ডাইরেক্টও হতে পারে অথবা ইনডাইরেক্টও হতে পারে। এরপর আমরা এসে যাবো এক্সাম্পলে। আমরা আগেই জেনেছি যে ব্যালানোগ্লোসাস হচ্ছে কি, যে ব্যালানোগ্লোসাসই হচ্ছে গুরুত্বপূর্ণ এক্সাম্পল, যেটা হচ্ছে ফাইলাম হেমিকর্ডাটা থেকে। আর এই আমাদের এনসিইআরটি বইতেও কিন্তু ব্যালানোগ্লোসাসের সম্বন্ধেই কিন্তু উল্লেখ রয়েছে। আর এই ব্যালানোগ্লোসাসের যে আরও যে সাধারণ নাম রয়েছে সেটাকে একে টাংওয়ার্মও বলা হয়, কারণ এদের প্রবোসিসটা অনেকটা জিভের মতো, টাংওয়ার্ম বলা হয়। আবার একর্ন ওয়ার্মও এদেরকে বলা হয়। আরেকটা এক্সাম্পল হচ্ছে স্যাকোগ্লোসাস, ব্যালানোগ্লোসাস, স্যাকোগ্লোসাস, জ্যাগ্লোসাস, এরকম এক্সাম্পল রয়েছে। তবে ব্যালানোগ্লোসাসটাই হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।